পাইথনের টপিকগুলোর মধ্যে আছে পাইথন ব্রেক, কন্টিনিউ এবং পাস স্টেটমেন্ট, পাইথনের ফাংশন আছে, পাইথনের ল্যামডা ফাংশন আছে, পাইথন ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে কথা বলবো আমরা, এবং ইনিট ফাংশন এবং স্ট্রিং ফাংশন এগুলো নিয়ে কথা বলবো। পাইথন মেথড, সেলফ প্যারামিটার, মডিফায়ার, মডিফাই অবজেক্ট এগুলো নিয়ে কথা বলবো। পাইথন ইনহেরিটেন্স এবং সুপার ফাংশন নিয়ে কথা বলবো আমরা। প্রথম অবস্থায় আমরা আসি হলো যে আমাদের কন্টিনিউ, ব্রেক এবং পাস স্টেটমেন্ট নিয়ে। আমরা এর আগের ক্লাসে কিভাবে ফর লুপ চালায় সেটা আমরা শিখতে পারছিলাম। তো এই ফর লুপের ক্ষেত্রেই আর কি এগুলা ইউজ হয়। পাসটা অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু কন্টিনিউ, ব্রেক এগুলা ফর লুপের ক্ষেত্রে ইউজ করা হয় সাধারণত। আমরা একটা ফর লুপ করতেছি যেটা 0 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে। শূন্য থেকে 9 পর্যন্ত নাম্বার প্রিন্ট করছে। তো আমরা এখন ব্রেক স্টেটমেন্ট দেখবো। আমরা ইফ কন্ডিশন শিখছি, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা দেখবো যে ইফ আই ইজ ইকুয়াল টু যদি আমরা ধরে নিলাম যে আই যখন 4 হবে তখন এটা ব্রেক করবে। এই ক্ষেত্রে কি আউটপুট আসবে? এই ক্ষেত্রে আউটপুটটা আসবে এরকম যে 0 1 2 3, তারপরে 4 পাবে, 4 আসবে না, তারপরে বাকিগুলার একটাও আসবে না, কারণ ব্রেক করে দিবে মানে এই ফর লুপ শেষ। এইরকম আর কি। আমরা রান করে দেখতে পারি। দেখেন 0 1 2 3 আসছে, 4 এর সময় এসে ব্রেক করে দিছে আর আসেনি। এইটা হলো ব্রেক স্টেটমেন্টের কাজ গেল। আমরা যদি কন্টিনিউ দিই, এই কন্টিনিউ ক্ষেত্রটা এখানে সেমই মানে একই রকমের হবে, কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে, শুধু 4টা আসবে না, তার পরবর্তী ভ্যালুগুলো আবার প্রিন্ট হবে। তো আমরা এখানে যদি কন্টিনিউ লিখি ব্রেকের জায়গায়, কন্টিনিউ লিখলে আমরা আউটপুটে দেখতে পাবো 0 1 2 3 4 নাই, তারপর 5 6 7 8 9, মানে মাঝখানে 4টা নাই। যেহেতু কন্টিনিউ, এখানে কি হইতেছে, যখন এসে চেক করতেছে যে ইফ আই ইজ ইকুয়াল টু 4, যখন চেক করতেছে তখন এটা যেহেতু সত্য, তো ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার পর দেখতেছে কন্টিনিউ করছে। কন্টিনিউ বলতে সে আবার ব্যাক করে আবার উপরের অংশে চলে গেছে, এটাই করছে আর কি এখানে। এই কারণে এই লাইনটার এক্সিকিউট হয় নাই, যে কারণে 4টার প্রিন্ট হয়নি। এবং পাস, পাস যদি আমরা এখানে ইউজ করি, যে সেম জায়গায় আমরা যদি পাস ইউজ করি, এই ক্ষেত্রে কি হইতে পারে? এই ক্ষেত্রে হইতে পারে এরকম যে 4 সহই প্রিন্ট হবে, এটা এক্সিকিউট হওয়ার পরেও ও নিচের লাইনে আসবে আর কি। দেখুন 0 1 2 3 4, 4 সহই প্রিন্ট হয়েছে। ও প্রোগ্রাম যখন i ইজ ইকুয়াল টু 4 পাইছে এবং এটা সত্য হয়েছে, সেই ক্ষেত্রে ও ভিতরে ঢুকছে এবং পাস হয়েছে। পাস হওয়ার পর আবার পরবর্তী লাইনে এক্সিকিউট হয়েছে। আশা করি কন্টিনিউ, ব্রেক এবং পাসের কাজটা বুঝাইতে পারছি। ব্যবহারটা আমরা ধীরে ধীরে শিখে যাব যে আসলে কোন ক্ষেত্রে এই জিনিসগুলো ভালোভাবে ব্যবহার করা যায়, আসলে রিয়েল লাইফে কোথায় ব্যবহার করা যায়। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আর কি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কোনটা কি কাজ করে। নেক্সট টপিক আছে ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশন ফাংশন হলো এমন এক ধরনের জিনিস, আপনারা হয়তোবা খেয়াল করছেন রাস্তায় যখন এই যে ভুট্টা বিক্রি করে, ভুট্টার একটা মেশিন আছে, রাস্তার গাড়ির মধ্যে বিক্রি করে, ওইটার মধ্যে দেখা যায় যে কাঁচা ভুট্টা, তেল, লবণ এগুলার মধ্যে দেয় এবং তার থেকে আউটপুট একটা ভ্যালু পাওয়া যায়। আউটপুট ভ্যালু বলতে আমরা ভুট্টা পাই বা পপকর্ন পাই। তো ওইটা একটা ফাংশন, মানে কোনো কিছু করে দেওয়া হয়েছে যার মধ্যে আমরা তার কাঙ্ক্ষিত ইনপুট দিব এবং সে তার কাঙ্ক্ষিত, মানে আমার প্রয়োজনীয় আউটপুট সে তাকে রিটার্ন করবে। ফাংশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক রকমের সিস্টেম থাকে। আমরা ইনপুট আউটপুট যে কোনো জিনিসের মধ্যেই দেখতে পারি যে এটা একটা ফাংশন, কারণ এরকম। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফাংশন বোঝা যায় কিভাবে?
যে কোনো কিছু লেখার পর যেরকম আমরা প্রিন্ট প্রিন্ট লেখার পর যে মানে ব্র্যাকেট দিছি, এই ব্র্যাকেটটাই দিয়েই বুঝতে পারবো যে এটা একটা ফাংশন, প্রিন্ট একটা ফাংশন। তো এই প্রিন্ট ফাংশনটা কোথায় আছে? এই প্রিন্ট ফাংশনটা পাইথন নিজে থেকে করে রাখছে, নিজে থেকে এটা আমাদের তৈরি করে দিছে, যেটা আমরা কল করে আমরা ইউজ করতে পারি, এবং এটার মধ্যে কোনো ভ্যালু দিলে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়। আমি যে প্রথমে বললাম যে আসলে প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে, বা সরি ফাংশনটা কিভাবে কাজ করে, ফাংশনের মধ্যে যখন আমরা কোনো কিছু দেই ইনপুট হিসাবে, তার কাঙ্ক্ষিত ইনপুট, সেটা যখন দেই সে আউটপুট দেয়। তো এইরকম ভাবে ফাংশনটা কাজ করে। তো ফাংশন দুই ধরনের আছে, একটা হলো বিল্ডিং ফাংশন, আর একটা হলো ইউজার ডিফাইন ফাংশন। বিল্ডিং ফাংশন কোনটা? বিল্ডিং ফাংশনে যে প্রিন্ট ইউজ করি আমরা, রেঞ্জ ইউজ করি, এটা একটা বিল্ডিং ফাংশন। তারপরে আহ, আমরা এর আগে লিস্টের ক্ষেত্রে অনেকগুলো ফাংশন দেখছি, ইন্ডেক্স নামে একটা ফাংশন দেখছি, তারপরে আরো কাউন্ট নামে একটা ফাংশন দেখছি। এগুলা সব ফাংশন আর কি। তো আমরা নিজেদের মতন করে একটা ফাংশন তৈরি করব। এখন ফাংশন তৈরি করার ক্ষেত্রে আমরা যে একটু আগে একটা ফর লুপ লিখছিলাম, আমরা একটা ছোট্ট একটা টুলস এর মতন তৈরি করব। টুলসটা কি করবে? টুলসটা এইরকম তৈরি করবে যে ইউজার ইনপুট দিবে এবং সে আউটপুট দিবে যে সংখ্যাটা জোড় কি বিজোড়, এরকম একটা আউটপুট দিবে। তো আমরা প্রথম অবস্থায় আহ, আগে এটা ফাংশন ছাড়া করে দেখি এবং তারপরে এটাকে ফাংশনে রূপান্তর করব। আমরা একটা নাম্বার নিলাম, ইন্টিজার নাম্বার নিব, ইনপুট বলে দিলাম ইন্টার এনি নাম্বার। আমরা একটা নাম্বার নিলাম এবং এই নাম্বারটা নেওয়ার পর আমরা ইফতে চেক করব যে নাম্বার মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাইলে প্রিন্ট করবে ইভেন। অন্যথায় প্রিন্ট করবে অড নাম্বার। এটা একটা ছোট্ট টুলস, মানে ইভেন অড চেক করার মতন। আমি যদি একটা নাম্বার দিই, একটা ইনপুট দিলাম যে 12 দিলাম, এটা একটা ইভেন নাম্বার। আমি যদি প্রোগ্রামটা আবার রান করে 13 দিই, তাহলে এটা দেখাবে অড নাম্বার। তো এইটা আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মাধ্যমে করছি। তো এটা আমরা একটু ফাংশন বেস করব, যে এই জিনিসটা যাতে ফাংশনের মাধ্যমে কাজ করে। আমরা আগে উপরের দিকে একটা ফাংশন, উপরে নিচে যে কোনো জায়গায় ফাংশন ডিক্লেয়ার করা যায়। ফাংশন ডিক্লেয়ার করার নিয়ম হলো যে ফাংশনের প্রথমে লিখতে হবে ডেফ, দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো নাম, যে কোনো নাম দিতে পারেন। আমি এইরকম নাম দিলাম যে চেক ইভেন অড, এইরকম একটা নাম ফাংশন ডিক্লেয়ার করলাম এবং তার শেষে ক্লোন। এবং ভিতরে আমি যে কোনো কিছু করতে পারি। আমরা ভিতরে প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পর এখানে লিখে দিলাম যে চেক ইভেন অড ফাংশন। ফাংশন কল করে কিভাবে, এগুলো একটু কমেন্ট করে রাখলাম, এগুলোকে কমেন্ট করে রাখলাম। আমরা তো একটা ফাংশন তৈরি করলাম, এখন এই ফাংশনটাকে কিভাবে কল করব? এটা কল করে আমরা এর আগেও দেখছি, এই ইনপুট এটাও একটা ফাংশন, ইন্ট এটাও এক রকমের ফাংশন। তো এই যেভাবে ফাংশনটাকে কল করছি ওই রকম ভাবে সেম ভাবে আমরা এখানে ফাংশনটাকে কল করতে পারি, যে চেক অড, এটা লিখে দিলেই হবে। নিচের কোডগুলো ধরেন নাই, আমি কমেন্ট করে দিছি। এখন যদি রান করি তাহলে আমাদের দেখাবে যে চেক ইভেন এন্ড অড ফাংশন। এই যে চেক ইভেন এন্ড অড ফাংশন।
এখন আমরা এই ফাংশনটাকে কিভাবে এইখান থেকে কাজ করতে পারি এইটা দেখবো আর কি। ফাংশনের মধ্যে প্যারামিটার দেওয়া যেতে পারে। এই ফাংশন নন প্যারামিটার ফাংশন, কোনো প্যারামিটার নিতেছে না। তো আমরা এখানে প্যারামিটার নিতে পারি, যেহেতু আমরা এই নাম্বারটা চেক করব, আমরা এখানে একটা নিতে পারি যে এইখানে এন নামে একটা ভেরিয়েবল দিলাম যে এন এর মধ্যে আমার এই নাম্বারটা আসবে। আমরা যদি এখানে প্রিন্ট করি যে প্রিন্ট এন, এবং নিচের দিকে যদি আমি ফাংশনটাকে কল করি চেক ইভেন অড, এবং এর মধ্যে যদি 5 দিয়ে দেই এবং আমি যদি প্রোগ্রামটাকে রান করি, সে 5 প্রিন্ট করে দেখাবে। এই জিনিসটা এইখানে যাইতেছে, তারপরে এইখানের মাধ্যমে প্রিন্ট হইতেছে। এখন আমার কাছে যেহেতু নাম্বারটা আসছে, তো আমি এই কন্ডিশন গুলাকে আমি উপরের দিকে নিয়ে যেতে পারি। সরি, কমেন্ট ছাড়াই দিতে পারি, যেখানে নাম আসলে এখানে এন দিয়ে দিব। ফাংশনের মধ্যে এই কাজগুলো করবে আর কি। এখন আমার এই ইনপুট সেকশনটা, এই যে ইনপুট রইলো, এবং এই ফাংশনটা আমি এখানে এসে কল করলাম, এখানে এসে কল করলাম। কল করলে পরে আমাদের ওই আগের মতনই কাজ হবে, যে কোনো একটা নাম্বার দিলে পরে সেই নাম্বারটা ইভেন কি অড সে বলে দিবে আর কি। এটা ফাংশন বেস কাজ করা হয়েছে। এখন বলা যাইতে পারে যে এই ফাংশন বেস কাজ কেন আমরা করব, এটার কারণ কি? এটার কারণ হলো এরকম যে আপনার একটা বড় প্রোগ্রাম লিখতেছেন, ধরেন 500 বা 700 বা আরো বেশি লাইনের কোড লিখতেছেন। সেই ক্ষেত্রে দেখা যাইতে পারে যে আপনি এইরকম কিছু জিনিস চেক করার জন্য অনেক ফাংশনের প্রয়োজন হয়, মানে অনেক সময় একই জিনিস বারবার চেক করা লাগে, অনেক জায়গায় চেক করা লাগে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা ফাংশন করে রাখেন, এটা আপনার পুরো প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে কল করে আপনি চেক করতে পারবেন যে আসলে জিনিসটা কি। টুটন ভাই হ্যান্ড রাইজ করছেন, ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই, ওই যে জি। আপনি যে চেক ইভেন এন্ড অড দিছেন না, জি। ওইটা ওইটা যদি আমি নাম্বারের আগে দিই, নাম্বারটা পরে দেব, নাম যেটা নিছেন ইনপুট, ইউজার ইনপুট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখানে হোস্টিং এর কোনো সমস্যা হবে? হোস্টিং হোস্টিং বলতে? হোস্টিং যেরকম মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম আছে না, আগে পরে ডিক্লারের ক্ষেত্রে যেমন ই করে, জাভাস্ক্রিপ্টে যেমন হোস্টিং আছে, তারপর আপনার জাভা যেরকম হোস্টিং আছে, হোস্টিং এর বিষয়টা যে যে জিনিসটা আগে ডিক্লার করছেন, জি। হ্যাঁ, না মানে আপনি সাপোজ মনে করেন ইন্টিজার মানে এটাই ডিক্লেয়ার করছেন, ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করছেন, ইন্টিজার একটা নাম্বার ডিক্লেয়ার করছেন, নাম্বার ডিক্লেয়ারের আগে আপনি প্রিন্ট দিছেন নাম্বারটা, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে যেরকম একটা প্রবলেম হয় না, ওইটা গিয়ে এখানে হোস্টিং হয়, হোস্টিং কি হবে এটা? আগে ডিক্লেয়ার করা পরে ডিক্লেয়ার করা নিয়ে আসলে এটাতে ফাংশন আগে ডিক্লেয়ার করছেন কিনা পরে ডিক্লেয়ার করছেন, এটা ব্যাপারটা হলো যে ইসের উপরে নির্ভর ফাংশন করে আর আগে কি। ডিক্লেয়ার না, ফাংশন কলের বিষয়টা বলছি আমি ভাই, ফাংশন হ্যাঁ, কল। আপনি এই ফাংশন যেখানে ডিক্লেয়ার করেন না কেন, আপনি পুরো প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এটাকে কল করতে পারবেন। আপনি কি নাম্বারের আগে কল করলে কি ই হবে, প্রিন্ট না, না, হবে? নাম্বার আগে কল করা যাবে না। আমি বললাম কি প্রথম অবস্থায় যে একটা প্রিন্ট, যখন আপনি একটা ফাংশন কল করবেন, সেই ক্ষেত্রে আপনার ফাংশনের যে চাহিদা, মানে ফাংশনের যেটা চাই, যেরকম এই ফাংশনটা কি চাইতেছে, একটা এন নাম্বার চাইতেছে, মানে এন দরকার বা এন একটা ভ্যালু দরকার, এন এর মধ্যে কিছু একটা পাঠানো দরকার। আমি এইখানে এন এর মধ্যে 5 পাঠাইছি। এর আগেরটাতে একটু ভুল করে ফেলাইছিলাম, কারণ এখানে আমরা পাঠাবো হলো নাম্বার পাঠাবো, এই নাম্বারটা পাঠাবো। আমি যে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিব, এই নাম্বারটা এখান থেকে আমি পাঠাবো। আর আপনি যে কাঙ্ক্ষিত, মানে ফাংশনের যে কাঙ্ক্ষিত চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য আপনি যেখান থেকে ইনপুট নিবেন ওইখান থেকেই তো তাকে কল করতে হবে। আপনি যদি আগেই যদি তাকে কল করে আসেন এবং পরবর্তীতে ইনপুট না দেন, মানে তাকে যদি ইনপুট না দেন, সে তো আপনার কাঙ্ক্ষিত আউটপুট দিবে না। আমরা যদি এখানে এন না দিই, এন দিব না, এন নাম্বার দিব না, আমরা তাহলে এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা এন কে দিতেছি না, বা কোনো কাঙ্ক্ষিত তার যে একটা নাম্বার চাহিদা ছিল, সেই নাম্বারের চাহিদা কিন্তু আমরা পূরণ করি নাই। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা একটা নাম্বার ইনপুট চাইতেছি, দিলাম, এখানে কিন্তু ইরর দেখাইতেছে মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট এন,
মানে তার যে একটা আর্গুমেন্ট আছে বা চাইছে সে সেটা দেয় না, এটাকে আর্গুমেন্ট বলে বা প্যারামিটার বলে। তো আমরা এই আর্গুমেন্টটাকে পাঠাই নাই দেখে সেই ইরোরটা দিতেছে। আমরা যখন আর্গুমেন্টটাকে পাঠিয়ে দিব সে আর কোনো ইরোর দিবে না এবং আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া দরকার সেই আউটপুট আমরা পাইতেছি। ফাংশনে আপনারা এরকম ইন্টিজার, স্ট্রিং সব ধরনের ভ্যালুই দিতে পারবেন। এখন ব্যাপারটা হলো যে অনেক সময় দেখা যাইতে পারে যে আমরা যে ফাংশনটা লিখছি, ইউজার বা আমাদের লেখার ভুলবশত আমরা ওই যে একটু আগে যে দেখলাম যে ইরোর দিছে, আমরা এই ইরোরটা দেখলাম যে হ্যাঁ এটা ফাঁকা, এটার মধ্যে কিছু নাই, এটা ফাঁকাই দিয়ে দিছি আমার কোডিং এর ভুলের কারণে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে বাই ডিফল্ট কিছু ভ্যালু সেট করে দিতে পারি যে হ্যাঁ, বাই ডিফল্ট ভ্যালু বলতে যে এই এন এর একটা ডিফল্ট ভ্যালু থাকবে। ডিফল্ট ভ্যালু থাকবে, ডিফল্ট ভ্যালু কি থাকতে পারে, ধরেন 5 থাকবে। কেউ যদি কোনো ভ্যালু না দেয় তাহলে ডিফল্ট ভ্যালু 5 থাকবে এবং 5 সব সময়ের জন্য অড নাম্বার প্রিন্ট করবে। এইটাই আর কি। তো আমরা যদি এখন ফাংশনটাকে রান করি বা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখা যাবে যে অড নাম্বার দিতেছে। আপনি আমরা ইনপুট কিন্তু ইভেন নাম্বার দিছি কিন্তু দিতেছে অড নাম্বার, কারণ আসলে ইনপুট তো আমরা এখান থেকে ফাংশনের মধ্যে পাঠাই নাই, ওই এইটাকে ইনপুট হিসেবে ধরে নিতেছে, যে কাঙ্ক্ষিত হিসেবে এটাকে ধরে নিতেছে, এরকম আর কি। এরকম ডিফল্ট ভ্যালু সেট করা যায়। আমরা শুধুমাত্র যে ইন্টিজার নাম্বার দিতে পারবো তা না, আমরা যে কোনো একটা স্ট্রিং ওইখানে দিয়ে রাখতে পারি বা দিতে পারি। আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই এবং এই ফাংশনের মধ্যে আমরা নিলাম এস নামে একটা নিলাম, যে কোনো নামই নিতে পারেন, ভেরিয়েবলের নাম যে কোনো নাম দিতে পারেন, প্যারামিটারের নাম যে কোনো নাম দিতে পারেন। প্রিন্ট এস এবং এখানে লিখে দিতে পারি ইভেন। আমি যে লেখাটা এখানে পাঠাইছি ওই লেখাটাই এখানে প্রিন্ট করতেছে। ফাংশনে এরকম ভাবে স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান আপনি সব ধরনের ভ্যালু এর মধ্যে পাস করতে পারবেন। আমরা চাইলে একটা প্যারামিটার দিছি, আমরা চাইলে দুইটা প্যারামিটার নিতে পারি, যে আমরা একটা পাওয়ারের যে আছে, পাওয়ার না, আমরা দুইটা সংখ্যার যোগ করব, ধরেন এ এবং বি নামে দুইটা সংখ্যার যোগ করব। আমি এইখানে দিলাম যে অ্যান্সার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এবং তারপরে প্রিন্ট করলাম অ্যান্সার। এই একটা ফাংশন লিখলাম এবং আমরা এখানে নাম 1 দিলাম 4 এবং নাম 2 দিলাম 5 এবং এটাকে লিখি সাম সাম। এখানে নাম 1 এবং নাম 2 এইভাবে দিতে পারি। এখানে 9 আসছে, অ্যান্সারে 9 আসছে। এখন আমরা একটু অন্যরকম ভাবে দেখবো, আমরা ভাগ করব। ভাগের ক্ষেত্রে আমরা একটু 6 দিলাম এবং 3 দিলাম, ভাগফল 2 আসবে। আমরা অ্যান্সারে 2 দেখতে পারবো 2.0, কারণ এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসে, একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে পরে ওটা ফ্লোটিং পয়েন্ট আসে, এই কারণে 2.0 আসছে। আমরা এটাকে ইগনোর করতে পারি, এটার জন্য আমরা যদি ডবল ভাগ চিহ্ন দিই তাহলে এটা ইগনোর হয়ে যাবে, মানে 0.0 বা পয়েন্টের পরে যা থাকবে এগুলো ইগনোর, শুধু 2 আসবে আর কি। এখন আমি যে এই যে ভ্যালুটা পাঠাইতেছি এইটা এইভাবেই যায়, আমি যে ফার্স্টে যেটা পাঠাইতেছি সেটা ফার্স্টের মধ্যে যাইতেছে, সেকেন্ডে যেটা পাঠাইতেছি সেটা সেকেন্ডের মধ্যে যাইতেছে। বাট আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে আমার মনে হলো যে না ফার্স্টেরটা বি ইজ ইকুয়াল টু নাম 1 হবে এবং এ ইজ ইকুয়াল টু নাম 2 হবে, সেক্ষেত্রে রেজাল্ট ভিন্ন আসবে। 0 আসছে, রেজাল্ট 0 আসার কারণ কি, কারণ আমরা তো পয়েন্টের পরে যেগুলো আসার ওগুলো ইগনোর করছি, এটাকে কাইটা দিলে পরে আমরা দেখতে পারবো যে পয়েন্টের পরে যা আছে সেগুলো আসবে, 0.5 আসছে। আমরা এরকম ভাবে করে দিতে পারি। এখন আমরা আবার সামেশনে যাই। আমরা দুইটা সংখ্যার যোগফল করতেছিলাম, যে নাম 1 এবং নাম 2।
এখন আপনি একটা টুলস তৈরি করেন, ধরেন একটা টুলস তৈরি করবেন যে টুলস এর মধ্যে অনেকগুলা নাম্বার থাকতে পারে, 10টা 12টা 15টা, এটা যখন যেরকম ইচ্ছা হবে সেই রকম দিব, এটা আমি জানি না কত দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কখন কোনটা দিবে এটা তো আমরা জানি না। এখন বারবার কি এরকম ভাবে ডিক্লেয়ার করব যে এ নিছি, বি নিছি, তারপরে সি নিব, তারপরে ডি নিব, তারপরে ই নিব। এখন নিলাম, তাও এখানে 5টা সংখ্যা নিলাম, এবং 5টা সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 5বার যোগ করতে হবে, যে এ, বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, যোগ করার পর আমার অ্যান্সার দিবে। তো এটা আসলে হইলো না, ইউজার ফ্রেন্ডলি হইলো না, কারণ আমি 5টা সংখ্যারই যোগ করতে পারছি, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হতে পারে যে আমি 3টা সংখ্যার যোগ করব, বা আমার অনেক সময় মনে হতে পারে যে না আমি 10টা সংখ্যার যোগ করব, কিন্তু এরকম তো হইতেছে না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করি আর্গুমেন্ট। আর্গুমেন্ট জিনিসটা কি? আর্গুমেন্ট জিনিসটা হলো যে আমি একটা ভেরিয়েবল পাস করব, একটা ভেরিয়েবল পাস করব, ধরেন যে নামস নামে, মানে অনেকগুলা নাম্বার, একটা ভেরিয়েবল পাস করব এবং তার আগে একটা স্টার দিব, একটা স্টার দিব। একটা স্টার দেওয়ার মানে এখানে কি আসতেছে আমরা এটাকে দেখি, যে একটা স্টার দেওয়ার ফলে আমি এখানে পাঠাইতেছি দুইটা ভ্যালু, এবং এর মধ্যে কি আসতেছে আমরা যদি প্রিন্ট করি, দেখেন এটা একটা টাপল আসতেছে, টাপল, এবং এটার 6 এবং 3 এটা একটা টাপলের মধ্যে আসতেছে। আমরা যদি এখানে আরো ভ্যালু দিই, ধরেন 5 দিলাম, তারপরে 6 দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে 8 দিলাম, দেওয়ার পর আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে হ্যাঁ, এই যে 6 3 5 6 2 8 এরকম সবগুলা ভ্যালুই আসছে, সবগুলা ভ্যালুকে আমরা পাইতেছি। তো এখন এইখানে আমরা এখন একটা সামের জন্য একটা ফর লুপ চালায় সাম করতে পারি, যেরকম অ্যান্সার ইজ ইকুয়াল টু 0 আমরা রাইখে দিলাম, যে প্রথম অবস্থায় 0 থাকবে, দেন আমরা একটা ফর লুপ চালালাম, ফর আই ইন নামস দিলাম, এবং অ্যান্সার প্লাস অ্যান্সার ইকুয়াল অ্যান্সার প্লাস আই, এবং তারপরে প্রিন্ট করলাম অ্যান্সকে, মানে অ্যান্সারকে প্রিন্ট করলাম, সেই ক্ষেত্রে 30 আসছে। আমরা অনেকগুলো ভ্যালুকে এরকম ভাবে প্যারামিটারে নিতে পারি। আমরা চাইলে এখন এই ফাংশনটা আমরা এমন ভাবে ইউজ করতে পারি যে সামেশনের জন্য এখানে যত খুশি তত নাম্বার দিই, সে সাম করে আমাকে এই নাম্বারটা আমাকে ব্যাক দিবে, মানে ব্যাক দিবে না, আমাকে দিবে আর কি, মানে প্রিন্ট করবে। জি ভাই বলেন, আহমেদ ভাই। হ্যালো, হ্যালো, এমডি প্রিন্স আহমেদ ভাই, আপনি হ্যান্ড রাইজিং করছেন। হ্যাঁ ভাইয়া, ওই যে উপরে যে ডিইএফ এটা লিখছেন ভাই, এটা কি ভাই একটু বলবেন? ডিইএফ, এটা ফাংশন লেখার সময় এরকম ডিইএফ লেখা দিতে হয়, মানে প্রোগ্রামকে বুঝাইতে হয় যে হ্যাঁ আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি ডিইএফ, এবং দেন এটা হলো ফাংশনের নাম, তারপরে এটার মধ্যে যেগুলা প্যারামিটার থাকে এগুলা, এবং এটা হলো ফাংশনের ভিতরে যত কাজ আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতন যখন যেটা লাগবে ওটা নিয়ে কাজ করবেন আর কি। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে। তো এইরকম ভাবে হলো আমরা এই সামেশনের একটা ফাংশন করতে পারি। এখন মনে হইলো যে আমি এইখানে যে কাজটা করতেছি, এই কাজ করার পর আমার যে ভ্যালুটা আসতেছে, এই যে 30, বা এখানে আসতেছে কত, 52 আসতেছে। তো এই 52টাকে আমি আমার এইখানে পাইতে চাই, এইখানে পাইতে চাই, কারণ সে তো এখান থেকে প্রিন্ট করে দিতেছে, আমি তো আর রেজাল্টটা এখানে দেখতে পাইতেছি, বাট আমি রেজাল্টটা নিয়ে আরেকটা কাজ করতে চাইতেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা একটা রিটার্ন নামে অপশন ইউজ করতে পারি, রিটার্ন। রিটার্ন, এই রিটার্নের মাধ্যমে আমরা অ্যান্সারটাকে রিটার্ন করে দিতে পারি। এই ক্ষেত্রে কি হবে, সে এই নাম্বার গুলাকে এর মধ্যে নিবে, নেওয়ার পর সাম প্রথমে ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করার পর ফর লুপের মধ্যে এই নাম্বার গুলাকে যোগ করবে, এইটুক প্রোগ্রামের মধ্যে বারবার ঘুরে 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 যোগ করবে। যোগ করা শেষে সেই অ্যান্সারটাকে রিটার্ন করবে। আমরা রিটার্ন বলতে কি বুঝি, ব্যাক চলে আসা। তো এইখানে এরকম রিটার্ন, এইখান থেকে এই অ্যান্সারটাকে ব্যাক করবে, সে এইখানে আমরা এই অ্যান্সারটাকে পাবো। আমরা যদি এইখানে আহ এইখানে যদি এরকম লিখি, রেজাল্ট, রেজাল্ট লিখলাম, এবং নিচে এসে আমরা প্রিন্ট করি রেজাল্ট, রেজাল্ট প্রিন্ট করলাম, এবং আমরা এখানে দেখতে পারবো যে হ্যাঁ এই 52 প্রিন্ট করতেছে, বাট এইখান থেকে প্রিন্ট করতেছে।
আমরা আরেকটু বোঝার স্বার্থে এখানে রেজাল্ট লিখলাম। এবার যদি আমরা প্রিন্ট করি আমরা দেখতে পাবো রেজাল্ট পাওয়ান এইখানে আসছে। এটাকে বলে আর্গুমেন্ট। আর্গুমেন্টের মধ্যে অনেক ভ্যালুকে পাস করা যায়। এখন আরেকটা আছে হলো কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট কি? আমরা আহ এগুলাকে কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পর আমরা একটা স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এর মধ্যে একটা ডিকশনারি তৈরি করব। আমরা এর আগের ক্লাসে ডিকশনারি দেখছি। স্টুডেন্ট আইডি থাকে, আইডি 101, আর নেম, রহিম, এবং তার জিপিএ 4.5। এর একটা স্টুডেন্টের ডাটা তৈরি করলাম। এখন আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনটা কি করবে যে তার একটা ধরেন তার পরীক্ষা শেষ হয়েছে, তার এই রেজাল্টটা বাড়ানো দরকার। বাড়ানো বলতে 4.5 আছে, তো সে ইনক্রিজ করে জিপিএ 5 পাইছে, এরকম করা দরকার। তো এটার জন্য আমরা ফাংশন ইউজ করব, কারণ আমাদের প্রোগ্রামে আমরা যখন একটা ওয়েবসাইট বা কোনো কিছু তৈরি করব সেই ক্ষেত্রে ওখানে একাধিক স্টুডেন্ট থাকতে পারে। যেরকম আপনারা যেখানে জয়েন করছেন যে সাইটটা, ওই সাইডে আপনারা 15 জন বা 20 জন বা 25 জন যতজনই জয়েন করেন সবাই জয়েন করছেন, তো সবার জন্য তো এরকম ক্যালকুলেশন একটা রাখা হয়েছে, আপনাদের অ্যাটেন্ডেন্স বা যাবতীয় জিনিসপত্র, তো এগুলা তো রাখা হয়েছে। তো এই অ্যাটেন্ডেন্স বাড়াইতে হবে। তো আমরা এখানে সেই ক্ষেত্রে এই স্টুডেন্টের পুরো ডাটাটাকে ওইখানে পাস করতে হবে, এবং পাস করার পর আমরা ওইখান থেকে বাড়ায় নিয়ে আসতে হবে। দেখা গেল তার সিজিপিএ 0.5 বাড়বে এবং দেন সে রিটার্ন করবে। তো আমরা ডেফ সেন্স জিপিএ দিলাম, এবং এর মধ্যে কিওয়ার্ড আর্গুমেন্ট দিব। কিওয়ার্ড আর্গুমেন্ট বলতে বোঝায় যে কিওয়ার্ড আর্গুমেন্টে যেরকম একটা স্টার দিতাম, কিওয়ার্ড আর্গুমেন্টে 2টা স্টার দিব, এবং আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এই নাম দিলাম কিওয়ার্ড আর্গুমেন্ট, এবং আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি কি আসছে এখানে। এবং স্টুডেন্ট এখানে রইলো, এবং আমরা এর পরবর্তী নিচের দিকে যায় আমরা এটাকে পাস করব, চেঞ্জ সিজিপিএ জিপিএ, এবং এর মধ্যে স্টুডেন্টকে উঠাবো। আচ্ছা, আমার স্টুডেন্ট বানানটা ভুল গেছে। সিজিপিএ 0 পজিশনাল আর্গুমেন্ট। সরি, এখানে এইভাবে পাঠাইতে হবে। আমার একটু ভুল হয়েছে আর কি, এটা ইকুয়াল হবে।
আমরা স্টুডেন্ট আইডি পাঠাইলাম, নেম পাঠাইলাম এবং জিপিএ পাঠাইলাম, এবং এখানে এর মধ্যে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে মানে রিসিভ করলাম এবং এটাকে প্রিন্ট করে দেখতে চাইতেছি যে আসলে এখানে কি আসতেছে। এখানে একটা ডিকশনারি আসতেছে। এটার আমরা এর আগে একটা শিখছিলাম যে টাইপ তে ডিকশনারি দেখা যায়। একটা ফাংশন আছে টাইপ, এবং টাইপের মধ্যে যদি আমরা এই কিওয়ার্ড আর্কস কে ঢুকাই দিই, তাইলে আমরা এখানে দেখতে পারবো যে এটা একটা ডিকশনারি এবং উপরে এই ভ্যালুটাকেও দেখাইতেছে। এখন আমরা এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি। তার কিভাবে আমরা পরিবর্তন করব, যে কিওয়ার্ড আর্গুমেন্ট এর মধ্যে জিপিএ যেটা আছে, এই ভ্যালুটা আমরা আর একটা জিনিস শিখছিলাম কিন্তু এইরকম, মানে প্লাস ইকুয়াল আর এটা ইকুয়াল, ওইটা প্লাস, এটা সেম জিনিস। তো মানে বুঝাইতে পারতেছি কিনা বুঝতেছি না, আরেকবার দেখে আপনাদের। এইটা যে আছে, এইটা ইকুয়াল, এটা প্লাস 0.5, এইটা আর এইটা উপরের লাইনটা 5, এই দুইটা সেমই জিনিস, সেম ভাবে কাজ করে। আমরা একটু শর্টকাটে এরকম ভাবে লিখি আর কি, কেটে দিলাম। রিটার্ন কিওয়ার্ড আর্গুমেন্ট, এবং এখান থেকে রেজাল্টটাকে ধরলাম এবং এরপরে প্রিন্ট করে দেখবো যে রেজাল্টটা ঠিক আছে নাকি। দেখেন, আমরা পাঠাইছিলাম 0.5 এবং সে আমাদের পাঠাইছে 5.0, কারণ আমাদের সিজিপিএ 0.5 বাড়ছে আর কি। এইভাবে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট পাঠাইতে পারি ফাংশনের মধ্যে। ফাংশন অনেক ইউজ করা হবে, অনেকভাবে নিজেদের মতন করে ফাংশন তৈরি করে নিয়ে আমরা ইউজ করব। তো আমরা যখন ফাংশন তৈরি করব তখন নিজেরাই মানে এর মধ্যে যে ডেফিনেশন বা কি কাজ করবে সে, এগুলা নিজেদেরই করতে হবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই কাজগুলো করবেন। যেরকম আমার সিজিপিএ বাড়ানোর জন্য একটা ফাংশন তৈরি করছি, এরকম মানে অনেক ফাংশন তৈরি করা যাবে আপনাদের মন মতন, নেম আপনাদের ইচ্ছা মতন, কি কাজ করবে এটাও আপনাদের ইচ্ছা মতন। এই কারণে এটার নাম হলো ইউজার ডিফাইন ফাংশন, মানে ইউজারের প্রয়োজনের করবে আর কি। আর এই যে নিচের দিকে যে একটা প্রিন্ট ফাংশন তৈরি করছে, এটা হলো বিল্ডিং ফাংশন, এটা পাইথন নিজে থেকেই বিল্ড করে দিছে, আমরা কল করে এই ফাংশনটা ইউজ করি। এই ছিল ফাংশন। এরপরে আছে ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন কি? ল্যামডা একটা শর্টকাট ফাংশন, মানে ছোটখাটো একটা ফাংশন। ধরেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব যে sum to নাম, এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ল্যামডা a b a প্লাস b। ল্যামডা এর মধ্যে আমরা আবার দুইটা প্যারামিটার দিলাম, যে এ এবং বি, এবং এই কোলনের পরে আমরা যেটা কাজ করব, আমরা যে ফাংশনটা, এগুলা যে ফাংশন লিখছি, আমরা উপরের দিকে যদি যাই, যে যে দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা ফাংশন লিখছিলাম না, ধরেন ডেফ সাম এ কমা বি
তারপরে এখানে অ্যান্স এ প্লাস বি এবং রিটার্ন এ, সরি, অ্যান্স। এই ফাংশন আর এই ফাংশন সেমই জিনিস। এইখানে এই যে নামটা দিছি এই নামটা হলো এইটা, এই যে দুইটা প্যারামিটার দিছি এই দুইটা প্যারামিটার হলো এটা। এইখানে ল্যামডা লিখে দেওয়া লাগবে, তাহলে প্রোগ্রাম বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা ল্যামডা ফাংশন আর কি। এবং এইখানে যে যোগটা করছি এটা হলো যোগটা এখানে করছি, এবং এইখানে যে কাজটা হয় সে অটো রিটার্ন করে, রিটার্নটা লিখতে হয় না। এখানে যে কাজ সেই কাজ করার পর এটা অটো রিটার্ন করে দেয়। এইটা আর কি শর্টকাট একটা ফাংশন, মানে ছোট করে একটা লেখার মতন ফাংশন, ছোটখাটো কাজের জন্য অনেক সময় ইউজ করা হয় এই ফাংশনটাকে। আমরা এখন যদি নিচের দিকে যে এইরকম রেজাল্ট সাম টু নাম্বার, এটার মধ্যে যদি আমরা 6 এবং 9 দিই, তাহলে আমরা যদি রান করি, সরি প্রিন্ট করি না এই কারণে দেখা যাচ্ছে না, প্রিন্ট রেজাল্ট এবং প্রিন্ট করলে আমরা দেখতে পারবো 15 আসছে। এর আগে এই ফাংশনের কাজ দেখাইছি যে এটা ওই রকম ভাবেই কাজ করে। আমরা এখানে যদি উপরের সাম আন্ডারস্কোর নামে যে ফাংশনটা আছে এইটাকে দিই, তাহলে এটা ওই সেম কাজই করবে, 15 রিটার্ন করবে। এইটার এইটা একই রকম, এটাকে বলে ল্যামডা ফাংশন। এটা মাঝে মধ্যে অনেক কোড লেখার সময় ছোটখাটো ফাংশনের প্রয়োজন হয় ছোটখাটো কাজের জন্য, সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে এই ল্যামডা ফাংশন গুলাকে ইউজ করি। আমাদের ক্লাস টাইম বোধহয় শেষ হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে, ক্লাস টাইম বেশিক্ষণ নাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেন গুলা করেন, এরপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওপি নিয়ে কথা বলবো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি ভাই, আমরা এই যে কি বলে লিস্ট, যেটা মানে ক্লাস শিডিউলের যে লিস্ট, হ্যাঁ, ক্লাস নাম্বার 4 লুপস ডাটা স্ট্রাকচার ইন পাইথন, 5 নাম্বার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু ফাংশনেরটা কই? এই লিস্টে তো পাচ্ছি না। ওনারা লিস্ট তৈরি করার সময় এই ফাংশনটা মিসিং করে ফেলাইছে। তো আমি তো মানে আপনাদের ফাংশন না শিখে ওপিতে যাইতে পারি না, তো যে কারণে আমি ফাংশনটা আমি নিজের থেকে এগুলা অ্যাড করে নিছি। এবং তাদের আরো কিছু মানে ওই লিস্টে সমস্যা আছে, এগুলা সমস্যা নাই, ওখানে যা আছে তা তো থাকবে, এর সাথে আরো কিছু অ্যাড করব আমি, মানে আপনাদের শেখার সুবিধার্থে। জি জি জি, অবশ্যই। আপনি ওকে, একটু পরেই বুঝতে পারবেন যে ওওপি তে যখন যাবেন এই ফাংশন না শিখলে ওওপি তে আপনি কিছুই বুঝতে পারবেন না। জি জি, থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রাম রিলেটেড কোনো কোশ্চেন আছে, মানে কোথাও বুঝতে সমস্যা হয়েছে বা এরকম? আচ্ছা ভাই, ওই যে ল্যামডা জি ফাংশন কি জাস্ট হলো কি সিঙ্গেল লাইনেই করতে হবে নাকি মানে জি একটা জি, জিনিস? এটা সাধারণত সিঙ্গেল লাইনেই করে। আচ্ছা আচ্ছা, এখানে কি টাপল টুপল এগুলো করা যাবে না? টাপল, তারপর আপনার লিস্ট, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো করা যাবে আপনি। কেআরজি এর মাধ্যমে, কেআরজি মানে কে আর্গুমেন্টের মাধ্যমে, কেআরজি এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, মানে কিওয়ার্ড আর্গুমেন্ট বা এইরকম আর্গুমেন্টের মাধ্যমে আর কি। আপনি এখানে ওই যে টাপলের মাধ্যমে নিতে পারেন, ধরেন একটা স্টার দিয়ে আপনি নিলাম নাম, এবং যে নামগুলা নিলাম এখন এই নামগুলাকে মানে কি করা যাইতে পারে, এইখানে ফর লুপ চালানোটা একটু কঠিন। হ্যালো। জি আচ্ছা, এর আগে যেটা ওই যে মানে জিপিএ চেঞ্জ করার যে কোডটা লেখা হলো, আমি জি। যা করতেছি আমি প্র্যাকটিস করতেছি আর কি, কিন্তু হ্যাঁ। আমি এটা অ্যান্সার আনতে পারতেছি না তো মানে উম, কোড তো আপনার সাথে মিলে না, তো যদি কোডটা আপনি একটু দেখাইতেন আর কি। আপনি যে যে আমার এই এই কোডটাই আর কি আমি সিলেক্ট করে রাখছি, জি আপনি জি জি, দেখেন। এর আগেরটা, জি জি জি। এটাই জিপিএ চেঞ্জ করে আর কি। জি, মানে আমি সেম কোড লিখছি কিন্তু অ্যান্সার আসতেছে না, মানে এটাই কোনো বললাম। ইরর বা কোনো সামথিং কোনো কিছু দেখাইতেছে রান করার পর? না, এরর দেখাচ্ছে না, ওই যে জাস্ট আপনার যে কিওয়ার্ড আর্গুমেন্টস যে প্যারামিটারটা ওইটা প্রিন্ট করলে ওই যে
আপনার ওইটা তো ওই কি ডিকশনারি হিসাবে আসতেছে, হ্যাঁ এটা হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখাইতেছে আপনার এই কিওয়ার্ড আর্গুমেন্টে। আমরা যে ডিকশনারি শিখছিলাম, ডিকশনারিতে একটা ভ্যালুকে কিভাবে অ্যাক্সেস করা যায়, এরকম ভাবে অ্যাক্সেস করা যায়। ওই ডিকশনারির নাম, দেন থার্ড ব্র্যাকেট, তার মধ্যে ওই যে কি গুলার নাম আর কি, আমরা যে এই প্যারামিটার গুলা পাঠাই এগুলা হলো কি, এক একটা কি, এই কি গুলার নাম দিয়ে ওইটাকে ধরতে হয় এবং তার সাথে আমি যোগ করে দিছি আর কি। দেওয়ার পরে এটাকে কিওয়ার্ড কে মানে কিওয়ার্ড আর্গুমেন্ট মানে যা আসছে আমার কাছে, যতগুলা ভ্যালু আসছে তার মধ্যে আমি একটা ভ্যালুকে চেঞ্জ করছি, আর বাকি ভ্যালু তো ওই রকমই আছে, সেম ভ্যালুকে আমি আবার রিটার্ন করে দিছি। তো রিটার্ন করে দেওয়ার পর আমরা এই রেজাল্টে ওই ভ্যালুটাকে আবার স্টোর করছি, দেন আমি এটাকে প্রিন্ট করছি। কিন্তু এখানে আমার ওই ডিকশনারিটাই আসছে, কিন্তু রেজাল্টটা প্রিন্ট করার পরে নান আসছে, মানে কোনো অ্যান্সার আসতেছে না। আচ্ছা যাই ডিকশনারিটা হোক, এটা আমি ঠিক করে নিব, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন আর কি। ঠিক আছে, ওকে। ওকে, আমরা নেক্সট ক্লাসে ঢুকে পড়ি, মানে এই লিঙ্কটা এখনই হয়ে যাবে আর কি, এক্সপায়ার্ড হয়ে যাবে। তো জি পরবর্তী জি, লিঙ্কে আচ্ছা ঢোকেন, আচ্ছা, ঠিক আমরা আছে। ওপি নিয়ে কাজ করবো আর কি এরপর। আমরা 2 মিনিট অপেক্ষা করি, দেখি সবাই আসুক। 10টা 5-এ শুরু করি।
ভাই বাকি সবাই কি চলে গেল নাকি? হ্যালো, আমার কথা কি শুনতে পাইতেছেন আপনারা? হ্যালো, 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 আবু হাসিম ভাই, ভাই আপনারা আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? হ্যালো, হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আপনারা মানে আর সবাই কই কই গেল? দুইজন আসছেন আপনারা। হ্যাঁ, আপনার মাইকটা হয়তো মিউট হয়ে গেছে, আমি আপনার কথা শুনতে পাইতেছি না। হ্যালো। জি, ভাই, আর সবাই ছিল না? আরো দুই দুই একজন ছিল না? ভাই আমার হ্যালো, কথা শুনতেছেন? আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আমার কথা কি শুনতে পান কথা আপনারা? খুবই আপনার কথা মানে শোনা আস্তে, যাচ্ছে। এটা তো বোঝা যাচ্ছে না আর কি। সবার ক্ষেত্রে কি সেম? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র আমি, আপনি আর আবুল হাসেম উনি আছে, আর কেউ তো নাই। জি, জি, তাহলে আমরা এই অবস্থায় ক্লাস শুরু করি নাকি? নেটের একটু সমস্যা হচ্ছে। জি, জি, নেটওয়ার্ক একটু সমস্যা হইতেছে। আবু হাসেম ভাই কথা শুনতেছেন? হ্যালো, হ্যালো, জি ভাইয়া। আবু হাসেম ভাইও তো বের হয়ে গেল। সে বোধহয় আমাদের কথা শুনতে পাইতেছে না। হ্যালো, আবু হাসেম ভাই, আপনার ইয়ারফোন বা মাইক্রোফোন এটা চেক করেন একটু। কথা শোনা যাচ্ছে আমার? জি, জি ভাই, আমি আপনার কথা শুনতে পাইতেছি।
ভাই তাহলে মানে শুরু করি আমি, হ্যাঁ, ও পিটা শুরু করি নাকি? আবু হাসেম ভাই। হ্যালো ভাই, আমার কথা শুনতেছেন আপনারা? জি 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 জি, এখন শোনা যাচ্ছে। জি জি। ওকে, তাহলে আমরা ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা শুরু করবো আর কি। ওপির ফুল ফর্ম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা একটা প্রোগ্রামিং কনসেপ্ট, কোনো ল্যাঙ্গুয়েজ না। এটা একটা স্ট্রাকচার, মানে একটা প্রোগ্রাম যে কিভাবে লিখতে হয়, বা প্রোগ্রাম, একই প্রোগ্রাম লিখে বারবার যাতে কাজ করতে পারি আমরা, এইরকম একটা কনসেপ্ট। বা আপনি একটা প্রোগ্রাম লিখলেন, আমার প্রয়োজন হলো আপনার কাছে, আমি ওই আপনার ওই প্রোগ্রামটা আমি ইউজ করতে পারবো আর কি। এটা হলো একটা এক ধরনের কনসেপ্ট আর কি। তো অবজেক্ট জিনিসটা কি? আমরা সাধারণত আমাদের ফোন জিনিসটা ভাবতে পারি, যে আমাদের মোবাইল ফোন। এই মোবাইল ফোন যখন তৈরি করা হয়েছে তখন তার একটা নকশা তৈরি করা হয়েছে। নকশা, এই নকশা তৈরি করার পর ওই নকশা দেখে দেখে, বা নীল নকশা যাকে বলে, নীল নকশা দেখে দেখে এইটা হাজার হাজার লাখ লাখ কপি তৈরি করা হয়েছে এবং সেটা সেল করা হইতেছে আর কি, ওই একটা কপি আর কি। তো এই নীল নকশাটা তৈরি করতে হলো সময় লাগছে অনেক বেশি। তো ওই নীল নকশা একবার যখন তৈরি করা হয়ে যায়, তারপরে দেখা যায় যে ফোন, ওরা ওইটা দেখে দেখে সবগুলো ফোন একই রকম দেখতে হয় বা সবকিছু একই রকমের হয়। তো আমরা একটা নীল নকশাই তৈরি করি আর কি এই ওওপির মাধ্যমে। এটা আমরা তৈরি করি হলো ক্লাস নামের একটা কিওয়ার্ড দিয়ে। ক্লাস, আমরা প্রথমে ক্লাস দিয়ে আমরা ধরেন ফোনি নামে একটা ফোন দিলাম, ফোন এই নামে একটা ক্লাস তৈরি করলাম। ক্লাস তৈরি করার পর এইটা পাস দিয়ে রাখলাম, পাস দিয়ে রাখলাম। এটা ধরেন আমরা নকশার একটা প্রথম পৃষ্ঠা নিলাম, যা আমরা একটা ফোনের তৈরি করব, ক্লাস তৈরি করব। তো এই ক্লাসটা কিভাবে মানে ক্লাস এইরকম ভাবে লিখতে হয়, প্রথমে ক্লাস, তারপরে হলো নেম। এবং নেমিং, আমরা যে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি এটার কিছু নিয়ম থাকে। তো সেই হিসাবে সাধারণত ক্লাসের নাম প্রথম অক্ষর বড় হাতের হয় এবং পরবর্তীগুলা ছোট হাতের, বা যেরকম ভাবে দেওয়া যায় আর কি, সেরকম ভাবে দিলেই হবে। এটাকে বলে ক্যাবল কেসিং আর কি। একটা ফোনের মধ্যে কি কি থাকতে পারে আমরা যদি প্রথম অবস্থায় দেখতে চাই, ফোনের সাধারণত জিনিসপত্র কিছু নেই। যে এইখানে ফাংশন ডিক্লেয়ার করা লাগে। আমরা যে এর আগে দেখলাম যে ফাংশন ছাড়া, ফাংশন কেন শিখলাম, এই ফাংশনটাই এখানে এখানে অনেকগুলো মানে ফাংশন থাকতে পারে। একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, তার মেথড থাকতে পারে, মেথডই হলো এক ফাংশন আর কি। আর তার কিছু ভেরিয়েবল থাকতে পারে। তো এই মেথডটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ওই আগের মতনই ডেফ, দেন আমরা ধরেন ডিসপ্লে দেখব। ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম, এটাকে মেথড বলে আর কি। এটার মধ্যে একটা প্যারামিটার যায়, সেটা হলো সেলফ। সেলফ জিনিসটা কি এইটা আমরা একটু পরে আলোচনা করব।
এটাও বলবো যে সেলফ জিনিসটা কি। আমরা প্রিন্ট করলাম যে প্রিন্ট 7 ইঞ্চি ডিসপ্লে। ব্যাটারি প্রিন্ট এই দুটো মেথড নিলাম। এখন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। ধরেন আমরা এটা একটা ক্লাস তৈরি করে নিলাম, একটা নীল নকশা তৈরি করে নিলাম। এখন এইটা দিয়ে দিয়ে আমরা অনেকগুলা ফোন তৈরি করতে পারি। এখন ফোনগুলা কিভাবে তৈরি করা লাগে, ধরেন আমরা ph1 দিলাম, দেওয়ার পর আমরা ফোন লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা ফোন তৈরি হয়ে গেল। এখন ফোন যে তৈরি হইলো এটাকে প্রিন্ট করে দেখি যে কি তৈরি হইলো। এটাকে যদি প্রিন্ট করি, আমরা প্রিন্টে দেখবো যে মেইন ফোন অবজেক্ট এত। এইটা হলো একটা ক্লাস এবং এইটা হলো একটা অবজেক্ট। এই যে p1 এটা একটা অবজেক্ট, এই কারণে এখানে অবজেক্ট আছে অ্যাড এত। এইটা একটা হেক্সাডেসিমাল কোড। এটার মানে হলো যে এটা মেমোরির কোন জায়গায় হইছে এই জিনিসটাই বলতেছে, যে এটা মেমোরি অ্যাড্রেসটা বলতেছে। আমরা এই যে দুইটা মেথড তৈরি করলাম, এখানেও সেলফ, একটা হলো ডিসপ্লে মেথড, একটা হলো ব্যাটারি মেথড। আমরা যদি এই যে ph1 ডট ডট দিই, আমরা ডট দিলে পরে এখানে অনেক কিছু দেখতে পারবো। এগুলা বাদ দিলে পরে দুইটা দেখতে পারবো, একটা হলো ব্যাটারি, একটা হলো ডিসপ্লে। আমরা প্রথম অবস্থায় ডিসপ্লে দিলাম এবং ব্র্যাকেট দিলাম এবং পরবর্তীবার আবার লিখলাম ph1, এটা ব্যাটারি দিলাম এবং ব্র্যাকেট দিলাম। প্রিন্ট করলে আমরা দেখবো যে 7 ইঞ্চি ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারি। এগুলো হলো মেথড। এগুলা এরকম অনেকগুলা, একটা ক্লাসের মধ্যে অনেকগুলা মেথড ডিক্লেয়ার করতে পারি। এখন এই ফোন তৈরি করার আগে ফোনের একটা নাম দেওয়া দরকার। আমরা ফোন দিয়ে ক্লাসটাকে দেখলাম এবং এর অবজেক্ট তৈরি করে কিভাবে এটাকে দেখলাম। আমরা এইবার একটু স্টুডেন্ট নিয়ে কাজ করব। ফোন নিয়ে আসলে কাজ হইতেছে না, আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি। স্টুডেন্ট নিলাম। এখন আমরা যখন নীল নকশা তৈরি করবো, একজন স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকতে পারে, তার রোল নাম্বার থাকতে পারে, তার নাম থাকতে পারে। এই দুইটা ম্যান্ডেটরি, এটা থাকতে হবে। এবং তার সে যে আহ, মানে তার একটা রেজাল্টও থাকতে পারে আর কি। তো এইটা দেওয়ার জন্য আমরা কনস্ট্রাক্টরকে কল করব। মানে একটা যখন আমরা স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টের মধ্যে একটা স্টুডেন্ট যখন অ্যাড করব, তো স্টুডেন্ট অ্যাড করার ক্ষেত্রে তার নাম, রোল নাম্বার এবং তার রেজাল্ট, এই তিনটা জিনিস দিয়েই তো তাকে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। কনস্ট্রাক্টর এটা বাই ডিফল্ট একটা ফাংশন, ডেভ আন্ডারস্কোর ইনিট, এই নামে বাই ডিফল্ট একটা ফাংশন। এগুলা পরে দেখবো। এখানে পাস ইউজ করছি। এইটা এটা কি করে, এটা প্রথম অবস্থায় কল হয়। ধরেন এখানে লিখে দিলাম যে স্টুডেন্ট অবজেক্ট। আমরা যদি এই স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করে এখানে এসে st1 ইজ ইকুয়াল টু স্টুডেন্ট একটা ব্র্যাকেট দেই। দেখেন আমরা আগের যখন মেথড গুলো লিখছিলাম দুইটা, এই মেথড গুলো কিন্তু আমরা এখানে একটা ফোনের অবজেক্ট তৈরি করছি, দেন ওই ফোন ডট ওই ডিসপ্লে ফোন ডট ব্যাটারি এটা কল করছি, তারপরে সেখানে এটা কাজ হয়েছে। তো এইখানেও আমার যে এই যে একটা মেথড ডিক্লেয়ার করছি, এটা হলো, এটাকে মেথড বলে না, এটাকে বলে
কনস্ট্রাক্টর হলো যখন কনস্ট্রাক্টর এইভাবে কাজ করে, যখন আমরা একটা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব তখন এই কনস্ট্রাক্টরটা প্রথমেই কল হবে। দেখেন আমি একটা অবজেক্ট তৈরি করছি, আমি কোনো কিছু প্রিন্ট করি নাই, মানে এখানে আর কোনো কিছু কল করি নাই, আমি শুধু তৈরি করছি। সেই ক্ষেত্রে এইখানে একটা প্রিন্ট করে রাখছি, দেখেন এটা প্রিন্ট হয়েছে। মানে তো আপনি যখনই ক্লাস কল করেন না কেন এইখানে এইখানে বলতে পারেন যে ভাই এখানে কনস্ট্রাক্টর নাই, তাহলে কি কনস্ট্রাক্টর কল হইতেছে না? এখানেও কনস্ট্রাক্টর কল হইতেছে, কনস্ট্রাক্টর এখানে হিডেন অবস্থায় আছে, আমরা যেহেতু ডিক্লেয়ার করি নাই বা আমরা যেহেতু করি নাই, মানে ডিক্লেয়ার করি নাই, সেই কারণে এটা মানে দেখা যাইতেছে না, বাট ও ভিতরে ভিতরে কল হইতেছে, ভিতরে ভিতরে কল হইতেছে। এটা একটা যখন অবজেক্ট তৈরি করা হয় তখন কনস্ট্রাক্টর মানে ফার্স্ট অবস্থায় এরা কল হয়। তো এইখানে কল হয়েছে, তো আমরা এখন স্টুডেন্ট যেহেতু তৈরি করব, তো স্টুডেন্টের জন্য আমরা কিছু নিই, প্যারামিটার নিই, যেরকম আইডি, নেম এবং রেজাল্ট। রেজাল্ট এইখানে এই প্যারামিটার গুলো ধরে রাখবো, সেই মানে একটা ভেরিয়েবল মধ্যে রাখবো। তো ক্লাসের যেহেতু, তো আমরা এই সেলফ দিয়ে প্যারামিটার গুলো ডিক্লেয়ার করব। আচ্ছা, এটা করার আগে আপনাদেরকে এই সেলফ জিনিসটা কি এই জিনিসটা একটু দেখায় দিই, তাহলে আপনাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। সেলফ জিনিসটা মানে তেমন কোনো কিছু না যে সেলফ জিনিসটা আহ, এমন কেন, আমি সেলফের জায়গায় যে কোনো নামও দিতে পারি, ধরেন এ বি সি দিলাম এবং এখানে প্রিন্ট করলাম S1, সরি ST1, এটা প্রিন্ট করলাম, মানে এই অবজেক্টটাকে প্রিন্ট করলাম। এখানে দেখেন, এখানে দেখাবে যে মেইন স্টুডেন্ট অবজেক্ট, এই যে একটা মেমোরি অ্যাড্রেস দিছে। আমরা এইখানে যাও একটা প্রিন্ট করব যে এবিসি, এবিসি কে প্রিন্ট করব। এবিসি কে প্রিন্ট করলে দেখেন এই দুইটা জায়গায় সেম জিনিসই আসছে, মানে সেলফ বা এবিসি, সাধারণত আমরা সেলফ লেখে আর কি পাইথনে, সেলফ লেখে এর কারণ হলো যে এই অবজেক্টটাকে বুঝাইতেছে, মানে এই জিনিসটাকে ও বুঝাইতেছে এই সেলফের মাধ্যমে, এই যে সেলফ মানে এই জিনিসটাকে বুঝাইতেছে, এই কারণে এইরকম সেলফ লেখা হয়। আমরা যদি আবারও প্রিন্ট করি এটা এরকমই দেখাবে। তো এইরকম হিজিবিজি লেখা দেখানোর থেকে আমরা একটু অন্যরকম ভাবে দেখবো। এটার জন্য একটা আরেকটা বিল্ডিং ফাংশন দিয়ে দিছে যে str। এইটা এইটার মাধ্যমে আমরা এই ক্লাসের যে এই যে হিজিবিজি যে লেখাগুলো আসতেছে এগুলাকে চেঞ্জ করতে পারি। ধরেন আমি এইখানে দিয়ে দিলাম যে রিটার্ন স্টুডেন্ট ক্লাস। এখন যদি রান করি তাহলে দুই জায়গায় স্টুডেন্ট ক্লাস আসবে, মানে আমি এই নামটাকে চেঞ্জ করে দিলাম এই ফাংশনের মাধ্যমে, এই মানে এই অবজেক্টের নাম চেঞ্জ হয়ে যাবে। এখন যতগুলো অবজেক্ট তৈরি করি না কেন আমরা আরো অবজেক্ট তৈরি করতে পারি, স্টুডেন্ট 1 2 3, এখানে 1 আছে, 2 দিলাম, 3 দিলাম, এবং আমরা এখানে প্রিন্ট করতে পারি এরকম সেম ভাবে 2 এবং 3। আমরা প্রিন্ট করলে দেখবে একই জিনিস বারবার প্রিন্ট হইতেছে, সেম জিনিসই বারবার প্রিন্ট হইতেছে। আমরা অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি। এখন আমরা এখানে আইডি নিই, আইডি, নেম এবং রেজাল্ট, রেজাল্ট, এবং এখানে সেলফ ডট নেম ইজ ইকুয়াল টু নেম, সেলফ ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি, সেলফ ডট রেজাল্ট, রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। এটা দিয়ে দিলাম। এখানে আরেকটা মেথড লিখি, ডিসপ্লে ইনফো, এই নামে একটা মেথড লিখলাম, এখানে সেলফ দিলাম এবং প্রিন্ট আইডি
self dot id name self dot name তারপরে আছে রেজাল্ট এই পর্যন্তই থাক। আমরা একটা স্টুডেন্ট কমায় দিই, দুইটা স্টুডেন্টের কাজ করি। আমরা স্টুডেন্টের একটা স্টুডেন্ট ক্রিয়েট করার সময় আমাদের ম্যান্ডেটরি জিনিসগুলোর মধ্যে হলো আইডি, নেম এবং রেজাল্ট। আমরা একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম এবং তার মধ্যে একটা মানে মেথড রাখছি যেটা এই স্টুডেন্টকে প্রিন্ট করে দেখাবে। তো আমরা যখন একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কার্সর নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কি চাইতেছে, আইডি, অ্যানি, তারপরে নেম, রেজাল্ট। এই অ্যানি গুলা দেখাইতেছে হলো টাইপ। আমরা টাইপ গুলো ডিক্লেয়ার করে দিতে পারি এখানে, যে টাইপ গুলো এরকম লিখে দিতে পারি যে এটা ইন্ট হবে, তারপরে এখানে এটা স্ট্রিং হবে, তারপরে এইখানে এটা রেজাল্ট হবে, সরি রেজাল্ট না, এটা হলো রেজাল্ট, যেহেতু আমরা ফ্লোটিং দিব তো এখানে ফ্লোট লিখে দিতে পারি, ফ্লোট। এখন যদি আমরা এটার উপর কার্সর নিয়ে যাই, দেখেন এগুলা চেঞ্জ হয়েছে। যে স্টুডেন্ট নামে ক্লাস, এটা তৈরি করার জন্য প্রথম অবস্থায় আইডি দিতে হবে, এটা ইন্টিজার হইতে হবে, স্ট্রিং স্ট্রিং দিতে হবে নেম, এবং ফ্লোটিং পয়েন্ট দিতে হবে হলো রেজাল্ট। তো আমরা এই স্টুডেন্টের আইডি দিলাম 101, সরি 101, নেম দিলাম এ বি সি, এবং তার সিজিপিএ দিলাম, মানে জিপিএ দিলাম ধরেন 4.32, এবং আর একটা স্টুডেন্ট করি যার আইডি 0.2, তারপরে নেম XYZ, এবং তার সিজি 5.00। এখন আমাদের দুইটা স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে। আমরা যদি st1 ডট ডিসপ্লে ইনফো দিই তাহলে 1 এর ডিসপ্লে দেখাবে, এবং st2 ডট ডিসপ্লে ইনফো যদি দিই তাহলে 2 ইনফরমেশন দেখাবে। আমরা যদি কোডটাকে রান করি এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন 101 এটা এবং 102 এটা। আপনাদের কি মানে কোথাও বুঝতে সমস্যা হইতেছে ভাই? হ্যালো। হ্যাঁ ভাই। জি না। আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে, আপনি চালান, সমস্যা। ওকে, আমরা আসলে একই কাজ বারবার যাতে না করতে হয়, যে কারণে আমরা এই ক্লাসটাকে তৈরি করে নিই। দেন আমরা এই ক্লাসেরটাকে ব্যবহার করে আমাদের যত স্টুডেন্টই আসুক না কেন সবাইকে এগুলা দিয়ে দিলে এই সকল স্টুডেন্টের মধ্যে এগুলা জিনিস ঢুকে যাবে, মানে ওরা অটো এই জিনিসগুলো পাওয়া যাবে। ধরেন এই স্টুডেন্টের রেজাল্ট আছে, এবং তার রেজাল্টকে আমরা যে এর আগে ইনক্রিজিং করছিলাম বা ডিক্রিজিং করছিলাম ওই জিনিসটা দেখি, যে এখানে চেঞ্জ চেঞ্জ রেজাল্ট দিই, রেজাল্ট এখানে সেলফ দিলাম, এবং দেওয়ার পর এখানে এখন চাইতেছি যে আমরা এই রেজাল্টটাকে চেঞ্জ করব। যদি আমরা এখানে কিছু কন্ডিশন ইউজ করি, যদি মানে সেলফ ডট রেজাল্ট is less than, যদি 5.00 কম হয়, সরি 5 পয়েন্ট না, আর একটু কমায় দিই, 5.8, সরি 4.8
80 যদি কম হয় তাইলে তার সিজি বা রেজাল্ট প্লাস ইকুয়াল 0.10 যোগ করা হবে, মানে 0.10 দেওয়া হবে। আর ইলিফ যদি সেলফ ডট রেজাল্ট ইকুয়াল টু 5.00 হয় তাহলে তার রেজাল্ট সেলফ ডট রেজাল্ট মাইনাস ইকুয়াল 0.10 মাইনাস হবে, অন্যথায় আর কিছু হবে না, এটা বাদ। এটা হলো সেন্স রেজাল্ট দিলাম। এখন দেখেন এটা রেজাল্ট কম আছে, এটা রেজাল্ট বেশি আছে। আমরা স্টুডেন্ট ওয়ান ডট সেন্স রেজাল্ট দিলাম এবং তারপরে আরেকবার দিলাম স্টুডেন্ট ওয়ান ডট ডিসপ্লে ইনফো। আমরা স্টুডেন্ট টুটাকে বন্ধ করে রাখি, আমরা আগে দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। দেখেন প্রথমে স্টুডেন্ট ওয়ান এবিসি রেজাল্ট ছিল হলো 4.32 এবং তার পরবর্তীবার যখন আমি চেঞ্জ রেজাল্ট করলাম তার রেজাল্ট যেহেতু 4.80 নিচে, তো অতএব তার রেজাল্টে 0.14 বাড়বে। তো সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট বাড়ছে 0.14। আমরা এই রেজাল্টটাকে এই মেথডের মাধ্যমে বাড়াইলাম। আমরা চাইলে রেজাল্টটাকে এইখান থেকেও বাড়াইতে পারি, মানে স্টুডেন্ট ওয়ান ডট রেজাল্ট ধরেন প্লাস ইকুয়াল 0.10 দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এটা কমেন্ট করা, আমরা প্রথমে একবার ইনফো দেখতেছি, তারপর তার রেজাল্টটাকে বাড়াইতেছি এবং তারপরে আবার রেজাল্টটাকে মানে তার ইনফরমেশন গুলো থেকে দেখতেছি। দেখুন এই ক্ষেত্রেও কিন্তু এই সেমই রেজাল্ট আসছে। এটাকে কমেন্ট করি। আমরা এই স্টুডেন্ট ওয়ান দেখছি, আমরা স্টুডেন্ট টুর ক্ষেত্রেও এইরকম সেম কাজটাই করব। স্টুডেন্ট টুর ক্ষেত্রে কমবে, কারণ আমাদের কন্ডিশন যেটা দেওয়া আছে ওতে 5 থাকলে পরে কমবে আর কি। দেখেন আমি কিন্তু এই কোড বারবার লিখি নাই, এই কমা বাড়ার কোড বারবার লিখি নাই, আমি কিন্তু একবারে লিখে আসছি এবং তার দুইটা অবজেক্ট তৈরি করে নিছি এবং এই অবজেক্টে খালি কল করতেছি এবং কাজ হইতেছে, অটো কাজ হইতেছে। দেখেন এখানে স্টুডেন্ট ওয়ান প্রথমে রেজাল্ট দেখাইছে এত, তারপরে আমি স্টুডেন্টের রেজাল্ট চেক করাইছি যে চেঞ্জ রেজাল্ট কল করার সাথে সাথে ও দেখছে যে ওর রেজাল্ট কম, তো ও 0.10 বাড়ায় দিছে। এবং পরবর্তীবার দেখেন যে আমি আবার স্টুডেন্ট টুর ইনফো প্রিন্ট করছি এবং টুর ইনফো ওর রেজাল্ট ছিল 5.0 এবং পরবর্তীবার যখন আমি আবার এখানে কল করছি চেঞ্জ রেজাল্ট, তখন ওর রেজাল্ট 10 মাইনাস করছে, মানে 0.10 মাইনাস করছে এবং এইটা আবার ইনফো করছে, মানে ইনফোর মাধ্যমে আমরা এটা প্রিন্ট করে দেখতেছি আর কি। এখন আমরা এখানে একটা মেথড তৈরি করতে পারি যে ডেফ
আমরা এখানে একটা ইমপ্লিমেন্ট করতে পারি, গ্রেডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা যাইতে পারে। আচ্ছা ভাই একটু জি জি ডিস্টার্ব করলাম। জি জি বলেন। আচ্ছা এই যে স্টুডেন্ট ক্লাসে যে ইনিট ফাংশন হ্যাঁ, ইনিট অথবা ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন, হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশন। এইখানে যে চারটা প্যারামিটার আছে, জি। আইডি, নেম, রেজাল্ট, হ্যাঁ কিন্তু ওই যে ডিসপ্লে যে ফাংশনটা সেলফ প্যারামিটার, হ্যাঁ, কিন্তু ওই যে আইডি এগুলা কিভাবে আসছে? আমার এখানে তো রং দেখাচ্ছে আর কি, মানে এরর দেখা যাচ্ছে আর কি। আপনি হয়তো বা লিখতে কোথাও ভুল করছেন। আসলে এখানে জিনিসটা কি, সেলফ আমি দেখাইছি একটু আগে, যে আমি একটু আগে পেন করে দেখাইছি যে সেলফ হলো এই যে এই অবজেক্টটার যে একটা মানে এই ক্লাসের যে একটা অবজেক্ট তৈরি করছি, এই অবজেক্টের যে নেম, এইটাই হলো সেলফ। তো আমি যখন এই ডিসপ্লে ডট মানে স্টুডেন্ট ওয়ান ডট ডিসপ্লে ইনফোকে কল করতেছি, তখন সে এইখানে ক্লিক করার মানে এই এইটাতে সে স্টুডেন্ট ওয়ান ডট ডিসপ্লে, তখন সে এইখানে যাইতেছে, যাওয়ার পর সেই ইনফোতে যাইতেছে, যাওয়ার পরে এই সেলফের মাধ্যমে কি করতেছে, এই যে অবজেক্টের যে মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেস নিতেছে, মেমোরি অ্যাড্রেস ডট আইডি, মানে ওই যে যে মেমোরি অ্যাড্রেস দেখাইছে তার মধ্যে যে আইডিটা আছে ওই আইডিটাকে খুঁজে বের করে প্রিন্ট করতেছে, এবং এই এখানে নেমটাকে খুঁজে বের করে প্রিন্ট করতেছে, এবং রেজাল্ট আমি যখন স্টুডেন্ট টুর ক্ষেত্রে করতেছি তখন ওই স্টুডেন্ট টুর মেমোরি অ্যাড্রেসটাই সেলফের মধ্যে যাইতেছে, এবং ওই সেলফে ওইখান থেকে এই আইডি, নেম এবং রেজাল্টটাকে খুঁজে বের করতেছে। বুঝতে পারছেন? এইখানে যে নেম গুলা দিছি এটা যে সেম হইতে হবে তা না, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, ধরেন এখানে নেমের জায়গায় শুধু এন দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, একই রেজাল্ট আসবে। রেজাল্টের জায়গায় ধরেন আপনি জিপিএ দিতে পারেন, জিপিএ দিয়ে দিলেন, জিনিস সেমই, মানে কাজ জি সেমই, জি জি প্যারামিটার ঠিক নামটা আছে, হচ্ছে। এখন ঠিক আছে, এখন ভুল হয়েছিল লেখা আর কি। জি ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। যাও 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 যাও, কিন্তু একটু পরে আসো। আচ্ছা, আমরা গ্রেডিং সিস্টেমটা আমি দুই এক লাইন দেখাই দিব, বাকিগুলা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আহ, এটা যারা ভিডিও দেখবে তারা ওই হোমওয়ার্ক গুলা করবে। এই আহ, মানে প্রিন্ট গ্রেড, তার রেজাল্টের উপরে গ্রেড প্রিন্ট করবে এইরকম আর কি। ধরেন আমি এখন চেক করতেছি যে ইফ সেলফ ডট রেজাল্ট ইজ ইকুয়াল টু 5.0 যদি হয়, তাহলে প্রিন্ট এ প্লাস। elif self dot result greater than equal 4.80 যদি হয়, তাহলে প্রিন্ট এ। এবং এরপরে গ্রেড গুলা আপনারা এরকম মানে গ্রেডিং সিস্টেমটা থেকে দেখে এরকম ভাবে ইমপ্লিমেন্ট করে নিতে মানে করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এগুলাকে একটু কমেন্ট করে দিয়ে আমরা স্টুডেন্ট ওয়ান এর যে স্টুডেন্ট ওয়ান যে আছে এটার যদি আমি প্রিন্ট গ্রেড দিই, যে তার গ্রেডের কি অবস্থা, আমরা গ্রেড দেখতে পারবো। স্টুডেন্ট ওয়ান, আচ্ছা, একটা ইলস দিয়ে দিই কারণ তার রেজাল্ট আসলে অনেক কম। ইলস প্রিন্ট ধরেন ফেল দিয়ে দিলাম, এফ, না সরি, ফেল করে না, এ মাইনাস দিয়ে দিলাম, এবং দেন প্রিন্ট করলাম, দেখেন সে এ মাইনাস পাইছে। এবং আমরা যদি স্টুডেন্ট টু ডট প্রিন্ট গ্রেড দিই, তাহলে এটা প্রথমটা এ মাইনাস পাইছে এবং দ্বিতীয়টা এ প্লাস পাইছে, কারণ তার মানে জিপিএ বা রেজাল্ট 5.00।
বাকি গ্রেড পয়েন্টগুলো আপনারা বসাবেন এবং দেখবেন যে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, দেখলে পরে বুঝতে পারবেন। এরপরে আমাদের টপিকের মধ্যে কি আছে? আচ্ছা, হ্যালো। জি আচ্ছা ভাই, তাহলে ওই যে ইনিট ফাংশনে সেলফ প্যারামিটারটা দেওয়া হয়েছে, হুম মানে আর বাকি প্যারামিটার গুলো যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার যে ফাংশনে অ্যাক্সেস করতে চাই ওইখানে সেলফ কিওয়ার্ডটা দেওয়া লাগবে। জি, এই উপরে সেলফ কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সেলফ কিওয়ার্ডটা না দিলে ওই প্যারামিটার গুলো ব্যবহার না করা যাবে না। না না, মানে আপনি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন, আসলে আঁকায়া দেখাইতে পারতেছি না। ধরেন মানে আমাদের মেমোরি শেল গুলা কেমন হয় আমি আপনাকে বলি। আপনি এক্সেল ফাইল দেখছেন তো? জি জি। এক্সেল ফাইলের মতো দেখাই। আমাদের মেমোরি শেল গুলা এরকম এক্সেল ফাইলের মতন হয়, ঠিক আছে? এরকম খোপ 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 হয় আমাদের যে কম্পিউটারের মেমোরি আছে, ঠিক আছে? তো আমি যখন একটা অবজেক্ট তৈরি করি, তখন ধরেন এই অবজেক্টের জন্য ধরেন এরকম 4 ঘরের বা 5 ঘরের এরকম একটা জায়গা সে বরাদ্দ করে, এবং এই বরাদ্দ করার মধ্যে এর মধ্যে আমি একটু কালার করে দিই। ধরেন এটা হলো স্টুডেন্ট 1 এর জন্য করা হয়েছে, ST1। আমি ওই অবজেক্টের মাধ্যমে ST1 করছি। এই প্রথম সেলে সে তার আইডিটাকে রাখছে, যে আইডি 101। দ্বিতীয় সেলে তার নাম রাখছে ABC, এবং তৃতীয় সেলে তার জন্য রাখছে হলো তার সিজিপিএ, ওটা হলো 4.32। এবং এগুলাতে তার মেথড গুলার নাম রাখছে, যেরকম আমার মেথড আছে ডিসপ্লে ইনফো। ডিসপ্লে ইনফো এরকম নামগুলো রাখছে, ঠিক আছে? তো যখন আমরা স্টুডেন্ট 1 ডট, এই যে স্টুডেন্ট 1 ডট ধরেন যে ডিসপ্লে ইনফো যে দিই আমরা, যে স্টুডেন্ট 1 ডট ডিসপ্লে ইনফো আমরা ক্লিক মানে রান করতেছি, তো সেই ক্ষেত্রে কি হইতেছে যে সে এই ডিসপ্লে ইনফোর মধ্যে যাইতেছে, ডিসপ্লে ইনফোটা এই যে এখানে আছে এখানে যাইতেছে, এবং প্যারামিটার হিসাবে একটা ভ্যালুকে নিতে, প্যারামিটার হিসাবে সে কি কে নিতেছে, এই যে এই হলুদ কালার যে জায়গাটা আছে এই জায়গার একটা নাম আছে, এটাকে কিভাবে আপনি ধরতে পারেন? ধরেন আপনি ধরতে পারেন এই এক্সেলের ক্ষেত্রে কি 1 নাম্বার রো আর কলাম নাম্বার এ, মানে A1 দিয়ে এই কলামটাকে ধরতে পারেন, তাই না? তো এই জি জি ক্ষেত্রেও এই ক্ষেত্রেও সে এইরকম ভাবে যাইতেছে যে A1 কে নিয়ে যাইতেছে, এবং A1 ডট রেজাল্ট মানে A1 ডট আইডি, তার মানে A1 এর পরের ঘর, A1 এর পরের ঘর। তারপরে A1 ডট নেম, তার মানে তার পরের ঘর। বুঝতে পারছেন? জি জি। এইরকম ভাবে যাইতেছে। তো এই জিনিসটা এরকম ভাবে কাজ হয় আর কি। এই সেলফ জিনিসটা এইটাই। আপনি এটা একটা নীল নকশা তৈরি করছেন, এখন যাই তৈরি করেন না কেন, মানে এই ক্লাসের যতগুলো অবজেক্ট তৈরি করেন না কেন, তার মধ্যে এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। তার মধ্যে ডিসপ্লে থাকবে, চেঞ্জ রেজাল্ট থাকবে, প্রিন্ট গ্রেড থাকবে, এগুলা সব ধরনের মানে এই সব ধরনের বৈশিষ্ট্য, এগুলাকে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার ডিসপ্লে একটা বৈশিষ্ট্য, চেঞ্জ রেজাল্ট একটা বৈশিষ্ট্য, প্রিন্ট গ্রেড একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটার মধ্যে আছে, এটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে। আপনি এর আগে যখন দেখছেন যে আমরা যখন কাজ করছি এরকম একটা একটা করে কাজ করছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ করা লাগছে। এখন আমি একটা জায়গায় সব কাজ করে রেখে আসছি, এবং এর খালি প্রতিনিধি তৈরি করতেছি এবং ইউজ করতেছি। বুঝতে পারছেন? জি জি জি। ওকে। তাহলে ক্লাস হলো আর অবজেক্ট হলো। হ্যাঁ, ক্লাস, ক্লাস হলো এটা, পুরাটা হলো ক্লাস, আর এগুলা হলো এক একটা অবজেক্ট। জি। জি। কিন্তু আজকে তো আরো ইনহেরিটেন্স, পলিমরফিজম এগুলো কি হবে নাকি ক্লাস শেষ আছে? না না, আজকে আমরা ইনহেরিটেন্স পর্যন্ত কথা বলবো আর কি। আমরা মেথড নিয়ে কথা বলছি, সেলফ প্যারামিটার নিয়ে কথা বলছি, মডিফায়ার কি মডিফাই অবজেক্ট প্যারামিটারস নিয়ে কথা বলছি। মানে মডিফাই অবজেক্ট প্যারামিটারস আমি এর আগে একটা দেখাইলাম না, যে আমরা এই যে চেঞ্জ রেজাল্ট যেভাবে করলাম আর কি, এই জিনিসটা আমরা এইখানেও করতে পারি, যে স্টুডেন্ট 1 ডট রেজাল্ট তার মাইনাস প্লাস করে দিতে পারি, এটাই হলো মডিফায়ার আর কি। তারপরে এখন আছে হলো আমাদের হলো ইনহেরিটেন্স এবং সুপার ক্লাস। ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্স জিনিসটা কি আমরা এটা এগুলাকে কমেন্ট করি।
আমাদের বাংলাদেশী নিয়ম অনুযায়ী আমাদের বাবার বা আমার বাবা বা আপনাদের বাবার যে সয় সম্পত্তি যা থাকে এগুলা কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা পাই। এই ইনহেরিটেন্স মানে হলো উত্তরাধিকার, বুঝছেন? প্রোগ্রামিং এ এই উত্তরাধিকার ব্যাপারটা আছে আর কি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি জি জি। জি। তো আমরা যদি এরকম ক্লাস এ নামে একটা ক্লাস নিলাম, এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা ফাংশন লিখলাম ডেফ শো, সেলফ দিয়ে রাখলাম এবং প্রিন্ট করলাম যে প্রিন্ট এ ক্লাস। এটা ধরেন আমি একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে? এখন ইনহেরিটেন্সের ব্যাপারটা ধরেন এই ক্লাস হলো যে এইটা হলো একটা এ ক্লাস, আমরা আর একটা ক্লাস তৈরি করলাম যে ক্লাস বি বি এবং এইখানে ডেফ শো ওয়ান সেলফ দিলাম, তারপরে প্রিন্ট মানে প্রিন্ট বি ক্লাস। দুইটা ক্লাস তৈরি করলাম এবং বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম যে বি। এখানে কি বুঝতে কোনো সমস্যা আছে? জি না। ওকে। এখন আমরা এই বি ক্লাসটাকে আমরা বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করবে। তো এই ব্র্যাকেট দিয়ে আমরা ওই উপরের এটাকে লিখে দিলাম আর কি। এর মানে হলো এই এ ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করলো। এখন এইটার মধ্যে একটা মেথড আছে শো, আর এটার মধ্যে একটা মেথড আছে শো ওয়ান। তো আমরা আমরা বি ক্লাসের অবজেক্ট তৈরি করছি, এ ক্লাসের কিন্তু কোনো অবজেক্ট তৈরি করি নাই। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে প্রিন্ট করি যে বি ভ্যাল না এটাকে, আচ্ছা ভ্যালি থাক, ভ্যাল ডট শো ওয়ান যদি দিই তাহলে এখন প্রিন্ট করবে কি আমাদের এখানে যদি আমরা প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট বি ক্লাস দেখাইতেছে, মানে এইটা প্রিন্ট করতেছে। আমরা এইখানে যদি দেখি যে ভ্যাল ডট, দেখেন এখানে কিন্তু আমাদের শো ওয়ান মানে শো ওয়ান আছে এবং শুধু শোটাও আছে, যে শোটা এখানে ছিল আর কি, মানে ক্লাস এর অবজেক্ট। এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু দুইটাই দেখাইতেছে, এটা হলো এ প্রিন্ট বি এবং প্রিন্ট এ। এখানে যখন ইনহেরিট করা হয়েছে এর এই মাধ্যমে হলো ইনহেরিট করা হয়, এই ইনহেরিটের মাধ্যমে এর যত সব প্রপার্টি আছে সব প্রপার্টি এর মধ্যেও এসে উপস্থিত আছে, মানে এর মধ্যে এদেরকে পাইতেছি আমরা। আমরা শো ওয়ান এবং এবং শো এর হলো শো আছে এবং বির হলো শো ওয়ান আছে। আমরা কিন্তু দুইটা প্রপার্টিকেই একটা অবজেক্ট তৈরি করে পাইতেছি। এইটাই হলো উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেন্স করার মাধ্যমে আমরা কাজ করে থাকি। এটা আসলে রিয়েল লাইফে কখন ইউজ করা হয়, ধরেন আপনি একটা ক্লাস তৈরি করছেন, আপনি একটা স্টুডেন্ট নামে তৈরি করছেন ক্লাস, আপনার স্টুডেন্ট ক্লাসটা আমি ইউজ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে ইউজ করতে চাইতেছি বাট আমিও আদার্স কিছু অ্যাড করতে চাইতেছি। ধরেন আপনার স্কুলের নিয়ম এবং আমার স্কুলের নিয়মের মধ্যে একটু ডিফারেন্স আছে, তো যে কারণে আপনার মোটামুটি মিল আছে কিন্তু আমি কিছু জিনিস চেঞ্জ করতে চাইছি, সেই ক্ষেত্রে আপনাকে আমি ইনহেরিট করে আমি এই জিনিসগুলোকে আমার নিজের মতন করে আমি অ্যাড করতে চাইতেছি, মানে অ্যাড করতে পারি আর কি। আমরা চাইলে এখানে ওভাররাইট করতে পারি। এখানে কি আছে সুপার ক্লাস আছে, আচ্ছা সুপার ক্লাসটা নিয়ে আগে আলোচনা করে নিই। আমরা আগের ক্লাসে শিখছিলাম, মানে আগে একটু আগে দেখলাম আর কি যে ইনিট মানে কনস্ট্রাক্টর আর কি, এইখানেও ইনিট ডিক্লেয়ার করলাম। ইনিট ডিক্লেয়ার করার পর আমরা এতে একটা প্যারামিটার নিব যে নাম নামে একটা প্যারামিটার নিলাম, এগুলাকে কেটে দিই, দরকার নেই। সেলফ ডট নাম ইকুয়াল টু নাম, এটা রেখে দিলাম এবং এই শোর মধ্যে আমরা ক্লাস এ এরপরে ইকুয়াল দেয়া এখানে একটা দিতেছি যে সেলফ ডট নাম দিয়ে দিই। এইটা একটা গেল। এইখানেও একটা ইনিট ফাংশন করা যায়, ডেফ ইনিট
দেখেন এখানে অটো চলে আসছে, আর কি। এখন আমি যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই, বির একটা অবজেক্ট তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে একটা নাম্বার এটা কম্পালসারি দিতে হবে, মানে এটার আর কি পূর্ব শর্ত আর কি। এখন এই নাম্বারটা কিন্তু বি ইউজ করে না, এই নাম্বারটা কিন্তু ক্রাইটেরিয়া আসলে নাম্বারটা চাই হলো এর হলো এটা প্রয়োজন, নাম্বার ছাড়া এ ক্রিয়েট হবে না। সেই ক্ষেত্রে আমরা এই বি কে ক্রিয়েট করলাম ইনিট ফাংশনের মাধ্যমে, দেন সুপার নামে ফাংশনটাকে কল করে ডট দিয়ে ইনিট ফাংশনকে আবার রিকল করলাম, এই ইনিট ফাংশনটাকে কল করলো। প্রথম অবস্থায় আমরা যখন বির একটা এখানে একটা ভ্যালু দিয়ে দিই 5, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, এই ভ্যালুটা এইখানে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হলো তখন প্রথমে এই ফাংশনটা কল হয়েছে এবং এর মধ্যে 5 আসছে, আসার পর এই সুপার নামে ফাংশনটাকে কল করে এর মধ্যে যে ইউনিট আছে এটাকে কল করছে, এবং এই ইনিট ফাংশনটা হলো এই উপরে এই ইউনিটটা, তখন এইখানে নাম্বার আসছে এবং এইটার মধ্যে নাম্বারটা আছে, এবং এইখান থেকে এটাকে ইউজ করা যাইতেছে আর কি। আমরা চাইলে এইখানেও এটাকে ইউজ করতে পারবো, যে এই শো টুর মধ্যে মানে শো ওয়ানের মধ্যেও আমরা সেলফ ডট নাম যদি দিই তাহলে এইখানেও আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো। আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো দুই জায়গায় আমাদের সেম জিনিস আসছে, এই একই ভ্যালু। প্রথমে আমাদের এটাকে সুপার ক্লাস বলে, এই প্রথমটাকে সুপার ক্লাস বলে, এই সুপার ক্লাসের কাছে গেছে এটা, এবং এটাকে সাব ক্লাস বলে। সুপার ক্লাসের যে কোনো ভ্যালুকে আমরা সাব ক্লাসের মাধ্যমে এটা ইউজ করতে পারবো। এইটাই হলো ইনহেরিটেন্স। আমরা নেক্সটে যখন প্রজেক্ট করবো তখন অনেক সময় এইরকম ইনহেরিটেন্স ইউজ করা হয়, এরকম ইনহেরিটেন্স ইউজ করে করে কাজ করা হয়। ইনহেরিটেন্স অনেক আচ্ছা, প্রকারের আছে। জি জি, জি। জি বলেন। যে একটা লাইন, এই যে ক্লাস এর যে ফাংশনটাই, এই যে একটা প্যারামিটার নাম্বার নিয়ে আবার নিচে যে সেলফ ডট নাম্বার ইকুয়াল টু নাম্বার, এইটা করার কারণটা কি? এইখানে জি জি জি। আচ্ছা, এইখানে হলো যে আমি এই নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এই অবজেক্টের জন্য, মানে যে অবজেক্টটাই ক্রিয়েট করা হোক না কেন, তার জন্য আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তার জন্য শুধুমাত্র এইটুকের জন্য, এবং এটা তো প্যারামিটার হিসেবে আসছে। আমি এই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে এর মধ্যে রেখে দিলাম, মানে তার মধ্যে পার্মানেন্টলি ভাবে রেখে দিলাম আর কি। জি আমি যাও জি জি। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমাদের টপিক আছে কি, সুপার তাহলে ফাংশন এই গেছে। সুপার ফাংশনটা কেন ব্যবহার করা হয়, সুপার ফাংশনটা? সুপার ফাংশন হলো যে এই যে আমি যেটা বললাম যে আমাদের যে সুপার ক্লাস আছে, মানে এটাকে সুপার ক্লাস বলে, মানে যেটা আসলে প্যারেন্ট বলতে মানে আপনার বাবা আর কি। তো বাবা মা, এই বাবা মা যেটা আর কি, সেইটা হলো সেইটার যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, মানে সেটা ক্রিয়েট করার ক্ষেত্রে এই যে যেরকম একটা ক্রাইটেরিয়া আছে যে আমাকে একটা নাম্বার দিতে হবে, না হলে আমি ক্রিয়েট হব না, বা ক্রিয়েট হবে না, ইরর দেখাবে। সেই ক্ষেত্রে আমরা তো এর কোনো অবজেক্ট তৈরি করি নাই, আমরা তো তৈরি করছি ডাইরেক্ট বির অবজেক্ট, কিন্তু বি আবার এ কে ইনহেরিট করছে। তো এই এই জিনিসটা তো তাকে পাঠাইতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এই কারণে সুপার ক্লাসটা ইউজ করছি, যে আমাদের যখন এটা কল হবে, যখন এটার একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন এটা কল হবে, এটার মধ্যে একটা নাম্বার আসবে, এবং এই সুপারের মাধ্যমে আমরা এই যে প্যারেন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসটার যে ক্রাইটেরিয়াটা আছে এটা ফিল আপ করবো আমরা। আচ্ছা, তাহলে ওই সুপার ক্লাস মানে নাম্বার প্যারামিটার দেওয়ার আগেও তো আমরা ওই যে শো ফাংশনটা প্রিন্ট করতে পারছি, হ্যাঁ, তাই না? এখনো করতে পারবো, কোনো সমস্যা নাই তো। তার মানে কোনো প্যারামিটার যদি আমরা ইউজ করি, মানে হ্যাঁ, হ্যাঁ, যে ক্লাসটাকে ইনহেরিট করব, ওই ক্লাসে যদি কোনো প্যারামিটার থাকে তাহলে আমাকে সুপার ক্লাস দিয়ে নিয়ে আসতে হবে, সেটা কেমন? জি জি, মানে উপরের ক্লাসে যদি কোনো প্যারামিটার থাকে তাহলে সুপার ক্লাসের মাধ্যমে একই প্যারামিটারটা পাঠাইতে হবে। জি জি। আচ্ছা। আমাদের এখানেও প্যারামিটার থাকতে পারে, যে আমরা এই ক্লাসেও নাম টু ওয়ান নামে একটা প্যারামিটার নিলাম, এখানে লিখলাম যে সেলফ ডট নাম ওয়ান ইজ ইকুয়াল টু নাম ওয়ান। এখন সেই ক্ষেত্রে বি কে যখন আমরা বির যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, এবং যেহেতু এখানে আমরা একটা নিয়ে নিছি তো এখানে ওয়ান দিলাম, এবং রান করলে একটা জায়গায় থ্রি দেখাইতেছে, একটা জায়গায় ফাইভ, বির জায়গায় থ্রি কারণ বিতে এই ভ্যালুটা, এবং এর জায়গায় ফাইভ দেখাইতেছে। আমরা জি কিন্তু এইখানে এই ওয়ান কে অ্যাক্সেস করতে পারবো না, আমরা যদি এখানে ওয়ান দিই তাহলে এখানে ইরর দেখাবে, কারণ ও সরি, ইরর দেখাইতেছে না,
এটাও এক্সেস করা যাচ্ছে আর কি, আমি নিজেও জানতাম না আর কি। আচ্ছা, এখন ইনহেরিটেন্স অনেক প্রকার আছে। এটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিট করছে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, হাইব্রিড ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স আছে। মাল্টিপল ইনহেরিটেন্স বলতে এইরকম যে এ কে বি ইনহেরিট করছে এবং বি কে আবার সি নামে আর একটা ক্লাস ইনহেরিট করছে। ধরেন এইরকম যে ক্লাস সি, এইটা ক্লাস সি, এটা আবার বি কে ইনহেরিটেন্স করছে এবং এর মধ্যেও প্রিন্ট সি ক্লাস। এখানে এখন বি না, এখানে সি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার পর যদি রান করি তাহলে আমাদের সেম জিনিসগুলাই দেখাবে এবং বরং আমরা আর একটা ফাংশন বেশি পাবো, সেটা হলো যে শো টু, এই নামে একটা ফাংশন পাবো এবং এই শো টুটা ক্লাস সি কে রিপ্রেজেন্ট করবে। এটাকে জি বলা আপু হলো, একটু পরে আসলে যাও। এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর হাইব্রিড জি 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 জি। হাইব্রিড ইনহেরিটেন্স, যাও যাও তুমি যাও, আসতেছি আসতেছি। আচ্ছা হ্যাঁ জি জি হাইব্রিড আপনি বলুন। জি, হাইব্রিড ইনহেরিটেন্স হলো যে ধরেন এইরকম এ কে বি ইনহেরিটেড, মানে ইনহেরিট করছে এবং তারপরে সি নামে একটা ক্লাস তৈরি করা হলো যেটা বি কে ইনহেরিট করছে, আবার ডি নামে একটা ক্লাস তৈরি করা হলো যেটা আবার ডি কে ইনহেরিট করছে আর কি, মানে বি কে ইনহেরিট করছে। মানে এইরকম ধরেন আমি আরেকটা নিচে আরেকটা ক্লাস তৈরি করলাম যে ক্লাস ডি, এইটা ইনহেরিট করছে আবার বি কে। দেন বির মধ্যেও এরকম প্রপার্টি গুলো আছে, এগুলো সবগুলো প্রপার্টি ধরেন বির মধ্যে আছে, এই সেম প্রপার্টি গুলো ডির মধ্যেও আছে। এটা এটা হলো আপনার হলো হাইব্রিড ইনহেরিটেন্স আর কি। এরকম অনেকগুলো ইনহেরিটেন্স আছে, আমরা যখন ইউজ করব তখন নিজে নিজে বুঝতে পারবেন। আ- এগুলা হ্যাঁ তো সমস্যা নেই। এটা তো তাহলে মানে একটা ক্লাসকে অনেকগুলা ক্লাস নিল তাই তো, কিন্তু এমন কি হতে হ্যাঁ, পারে যে একটা ক্লাস অনেকগুলা ক্লাসকে নিবে? হ্যাঁ, একটা ক্লাস অনেকগুলা ক্লাস কিন্তু নিল, মানে এ এ হলো প্যারেন্ট ক্লাস, এ কে ইনহেরিট করলো বি এবং বি কে ইনহেরিট করছে সি। তার মানে এই সি এর মধ্যে এ এবং বির যত প্রপার্টি আছে সব সি পাইছে, জি এইরকমই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। মানে এমনি বেসিক্যালি আমরা যে এই, আমি আপনার কথা শুনতেছি না ভাই। হয়ে আসতে হবে বিষয়টা তেমন জি ভাই, আমি আপনার কথা শুনি নাই, মানে না। আসতেছিল না। আমি বলছি যে সাপোজ আমরা যখন বি ক্লাস লিখলাম, বি জি, ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করছে, তারপরে বি ফার্স্ট ব্র্যাকেট এ, জি, কিন্তু আমি বলতে চাচ্ছি যদি ডি ক্লাস এ কে বি কে সি কে ইনহেরিট করবে, তার মানে হচ্ছে ডি লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা সি, এভাবে কি লেখার কোনো সিস্টেম আছে নাকি ওই তারপরে সি বি? হ্যাঁ, এরকম করে লেখা যেতে পারে, এরকম করে লেখা যেতে পারে, এটা মানে অনেকগুলা ক্লাসকে ইনহেরিট করা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। এরকমই তো বলতেছিলেন আপনি। হ্যালো? জি, হ্যালো, আমার কথা শুনতেছেন? নেটওয়ার্কের সমস্যা। আপনি জি জি এরকম জি ভাবে ইনহেরিট করতে পারবেন, মানে বি এবং এ এটাকেও ইনহেরিট করতে পারবেন। আচ্ছা, ইনহেরিটেন্স গেছে, সুপার এরপরে ক্লাস ছিল না। হ্যাঁ আমাদের আমি আমাদের জি ক্লাস জি টাইম মোটামুটি শেষ আর 3 মিনিট আছে তো হ্যাঁ আমাদের হ্যাঁ মানে হ্যাঁ, আমি বলেন ভাই। একটু শেষ করি। জি, জি, এই যে ক্লাস অবজেক্ট ইনহেরিটস, ইনহেরিটেন্স এগুলো আমরা ভাই নেক্সট ক্লাসে আমাদেরকে আপনার কথা, ভালোভাবে হ্যাঁ, বুঝিয়ে দিন, ক্লাস ঠিক আছে? অবজেক্ট ইনহেরিটেন্স এগুলো আবার নেক্সট ক্লাসে।
জি জি, নেক্সট নেক্সট, ক্লাসে বাকিগুলো একটু জি বাকি এরপরে আছে পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, জি 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 এগুলা আছে। তারপরে মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং, এগুলাও দেখবো আমরা পরবর্তী ক্লাসে, এগুলা দেখবো। এবং এর পাশাপাশি আমাদের নতুন আহ, আছে, নতুনের কি আছে একটু দেখে নিই আমাদের। প্যাকেজ মডিউল, এগুলা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ধারণা নিব। এবং আমরা যে চেষ্টা করব যে গিটহাব সম্পর্কেও বেসিক ধারণাটা নিয়ে নিব আর কি। আজকের মতন ক্লাস এখানেই জি। শেষ।